নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, মধ্যরাতে গুপ্ত অপারেশন চুপা রুস্তমদের দিদিমণি এই ভাষায় পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন। কোন বিষয়টা? 15ই মার্চ বিকেল 4টে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপর 16ই মার্চ কাক ভোরে, ভোর 4টে মানে কাক ভোর, ওটা মধ্যরাত নয়। দিদিমণি হয়তো কাক ভোর আর মধ্যরাতকে এখন গুলিয়ে ফেলছেন টেনশনের জন্য, যে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে পরামর্শ না করেই নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়োগপত্র দিয়েছেন এবং পুলিশ কমিশনার, ডিজি, এডিজি আইন শৃঙ্খলা তাদেরকেও সরিয়ে দিয়েছেন। দিদিমণি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। একটা কথা প্রায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, সংবিধান মানছে না। আসলে ভোট ঘোষণার 12 ঘন্টার মধ্যে একেবারে প্রশাসনের শীর্ষ স্তরকে কার্যত ওলট পালট করে দিয়েছে নির্বাচন কমিশন। এর পেছনে অনেকগুলো কারণ আছে, আমি সেগুলো আপনাদের বলবো। কিন্তু ওই যে সেই মনে আছে আপনাদের, যখন বাবরি মসজিদের ধ্বংস, রাম মন্দির ওখানেই হবে বলে নারা উঠেছিল, একটা স্লোগান খুব পপুলার হয়েছিল গেরুয়া সংগঠনের মধ্যে, ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। প্রথম ধাক্কাতেই দিদিমণি টলমল করছেন এবং তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যা বলার তাই বলছেন। ওগুলোকে দেখুন, বিশুদ্ধ বিনোদন যদি কেউ পেতে চান, সবাই খুব কর্মব্যস্ত থাকেন, টেনশন আছে কাজের মধ্যে, সব ক্ষেত্রে দিদিমণির ভাষণ শুনবেন। বিশুদ্ধ বিনোদন বলতে যা বোঝায়, দিদিমণির ভাষণ হচ্ছে সেই বিশুদ্ধ বিনোদন। কেন নির্বাচন কমিশন এই নজিরবিহীন পদক্ষেপ করলো? একেবারে প্রশাসনের খোলনল সেটা বলতে দিল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে। তার কতগুলো কারণ আছে এবং এটাও জানিয়ে রাখি আপনাদের, 28শে ফেব্রুয়ারির পর নবান্ন যে আধিকারিকদের বদলি করেছে, কেন বদলি করেছে, অতীতে তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করেছেন, অতীতে কোনো নির্বাচনের দায়িত্ব তারা সামলিয়েছেন কিনা, সেগুলো কমিশন খতিয়ে দেখবে। যদি কমিশনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হয়, একের পর এক উইকেট পড়তে শুরু করবে এবং যে সমস্ত আধিকারিকরা প্রশাসনের, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, ভোটের সময়, ভোটের পরে যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটেছিল, বহু মানুষ মারা গেছেন, 52 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন 21 সালে, ফলাফল বেরোবার পর 2024-এর লোকসভা নির্বাচনেও তাই হয়েছিল, সন্ত্রাস হয়েছিল, মানুষের রক্ত ঝরেছিল নির্বাচনের আগে। কোন কোন আধিকারিকরা সেই সময় সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বে ছিলেন, তাদের টিকুজি কুলজি তলব করেছে কমিশন। খতিয়ে দেখা হবে, যদি দেখা যায় তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন, একেবারে দলদাসের মতো আচরণ করেছেন, একেবারে 14 তলার অনুগ্রহ প্রার্থী হিসাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন, একজনকেও রেয়াত করবে না কমিশন। ওই যে বললাম, ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এখন কমিশন এই নজিরবিহীন পদক্ষেপ করলো কেন? আমি এটাকে সচেতনভাবে নজিরবিহীন বলছি, কারণ ভোট ঘোষণা হয়ে গেল, তারপরে রাজ্য প্রশাসনের খোলনলচে এভাবে কমিশন বদলে দেবে, এটা দিদিমণি ভাবতে পারেনি। দেখুন, বিরোধী শাসিত রাজ্য তো কেরল, তামিলনাড়ু, সেখানে কি এই ঘটনা ঘটেছে? ঘটেনি। কেন ঘটেনি বলুন তো? কেরল এবং তামিলনাড়ুর ক্ষমতাসীন এলডিএফ, তামিলনাড়ুতে ডিএমকে জোট, তারা এসআইআর এর বিরোধিতা করেছে, নীতিগতভাবে সুপ্রিম কোর্টে সওয়াল হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে কমিশনকে এইভাবে অসহযোগিতা তারা করেনি। তামিলনাড়ুতে যে নাম বাদ গেছে পশ্চিমবঙ্গের থেকে বেশি,
কেরালাতেও অনেক নাম বাদ গেছে। কেরালা হচ্ছে ছোট্ট রাজ্য, তাহলে আমার নীতিগতভাবে বিরোধ থাকতে পারে একটা সিদ্ধান্ত সম্পর্কে, আমি তার বিরোধিতা করেছি দেশের সর্বোচ্চ আদালতে। কিন্তু এই রাজ্য প্রশাসন ভুলে গেছিল যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের 324 থেকে 329 ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা কি সেটা স্পষ্ট করে বলা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন 1950 সেখানকার বিভিন্ন ধারায় নির্বাচনের কমিশনের ক্ষমতা সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে। অন্য রাজ্যগুলো মেনেছে, সেগুলো বিরোধিতা করেছে তারা নীতিগতভাবে আদালতে, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। 1000 ডেটা এন্ট্রি অপারেটর কমিশন কতদিন চেয়েছিল নবান্নের কাছে? বহুদিন, 1 বছর আগে, দেয়নি। এই যে বিএলওদের ভাতা, সেটা কতটা ক্লিয়ার হয়েছে? ইআরও এইআরও হিসাবে যাদের নিয়োগ পাওয়ার কথা, সব ক্ষেত্রে কমিশনের নিয়ম মেনেছে রাজ্য? মানেনি। এবং প্রতি পদে পদে অসহযোগিতা করছে। কমিশন বলল সাসপেন্ড করে এফআইআর করতে হবে, নবান্ন সাসপেন্ড করলো, করে বলল বিভাগীয় তদন্তে তাদের এক্সোনারেট করে দিল। কমিশনকে জানানোরই প্রয়োজন বোধ করলো না যে কি পদ্ধতিতে বিভাগীয় তদন্ত হয়েছে, কেনই বা তাদেরকে এক্সোনারেট করা হলো। তারপর কমিশন যখন চাপ দিল তখন এফআইআর করতে বাধ্য হলো। তা মুখ্য সচিব তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান, তিনি প্রতি পদে পদে কমিশনের নির্দেশকে উপেক্ষা করেছেন। এবং ওই যে মরার উপর খাড়ার ঘা বলে না, যখন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরে এলো তখন মুখ্য সচিব, ডিজি, স্বরাষ্ট্র সচিবকে তারা বৈঠকে ডেকেছিল, জেলা শাসক, পুলিশ সুপারদেরও ডেকেছিল। আমাদের তৎকালীন মুখ্য সচিব জেলা শাসকদের নবান্নে তলব করে কি কথা হয়েছে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের, সেটা বিস্তারিত জেনে নেন এবং জেনে নিয়ে দিদিমণিকে রিপোর্ট করেন। তারপর দিদিমণি মনে আছে ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে অনেক কথা বলেছিলেন। কমিশন এটা একদম ভালোভাবে নেয়নি। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ডিও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কি কথা হয়েছে, মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তলব করে বিস্তারিত জানা, এবং সেটা মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেছেন, এটা কমিশন ভালোভাবে নেয়নি। এই মুখ্য সচিব দিল্লিতে গিয়ে কি বলেছিলেন যে আমার তো কিছু করণীয় নেই, মুখ্যমন্ত্রী যা বলবেন আমি তা করতে বাধ্য। যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে কমিশন যখন যা বলবে তখন তিনি সেই রকম করবেন। অর্থাৎ দুকুল রক্ষা করতে চেয়েছিলেন মুখ্য সচিব। আমলার মন বড় বিচিত্র। আমলারা এখানে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস, কিন্তু কমিশন মুখ্য সচিবকে বিশ্বাস করেনি। মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর নন্দিনী দেবীর একের পর এক পদক্ষেপ কমিশন মনে করেছে সেগুলো একেবারেই পক্ষপাত দুষ্ট। মুখে বলছেন আমি কমিশনের নিয়ম মানছি, কার্যক্ষেত্রে তিনি বঙ্গেশ্বরীর হুকুম তালিম করছেন। আচ্ছা ধরুন তো মুখ্য সচিব বলছেন যে আমার তো কিছু করণীয় নেই, মুখ্যমন্ত্রী যা বলবেন সেটা আমি পালন করতে বাধ্য, ঠিক কথা। কিন্তু এটাও একজন, আপনি যে আইএস অফিসার, সি মুরুগানের কথা ভুলে গেলেন? তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো ওই দক্ষিণ 24 পরগনায় তার গাড়ি ঘিরে যখন বিক্ষোভ হচ্ছিল, আই এম অ্যান আইএস অফিসার। তা মুখ্য সচিব তো আইএস অফিসার, তিনি তো সংবিধান জানেন, দেশের আইন কানুন জানেন। মুখ্যমন্ত্রী যদি বলেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশ মানার দরকার নেই, তিনি যা বলবেন সেটাই পালন করো, একজন মুখ্য সচিব, একজন সিনিয়র আইএস অফিসারের কি উচিত নয় অন্তত মৃদু স্বরে বলা যে ম্যাডাম এটা করলে আমাদের সমস্যা হতে পারে? এইটুকু জোর নেই মেরুদণ্ডের আপনাদের?
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। দিদিমণি বলছেন মধ্যরাতে একজন মহিলাকে অপসারণ করা হলো, কিন্তু আরেকজন মহিলা তো এসছেন, সঙ্গমিত্রা ঘোষ। দিদিমণির এত সিলেক্টিভ আউটরিচ, সবসময় উনি অর্ধসত্য বলেন, সত্যি কথা খুব কম বলেন, খুব কম বলেনই না। মিথ্যার বেশাতি করেন, আর অধিকাংশ সময় মিথ্যার পাশাপাশি অর্ধসত্য বলেন। তা সঙ্গমিত্রা দেবী কি বাঙালি নন? তিনি কি মাতৃশক্তির প্রতিভু নন? দিদিমণি বেমালুম চেপে গেলেন। এই যে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে দিদিমণি বারংবার বলেছেন কমিশনকে মানার দরকার নেই, আমরা বুঝে নেব। কমিশন ক্ষণিকের অতিথি, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এসব বেয়াদবি কি বরদাস্ত করতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কমিশনের সিদ্ধান্ত মানার দরকার নেই, ওরা কিছু করতে পারবে না। কমিশন কি করতে পারে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসাররা জানেন। রুখতে পেরেছেন এফআইআর, রুখতে পেরেছেন সাসপেনশন। দিদিমণি তো অনেক বড় বড় কথা বলেছিলেন, আমার আধিকারিকদের পাশে আমি আছি। পারলেন? দেশের আইন আছে, দেশের সংবিধান আছে, ভুলে যাবেন না নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের সংবিধান তাকে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করেই তারা এসআইআর করে, নির্বাচন করে। আপনি বলবেন জেলা শাসকদের ওসব মানার দরকার নেই, ও আমি বুঝে নেব, তোমরা নিজেদের কাজ করো। এই যে ইআরওরা এত নথি আপলোড করেননি কেন 1 লক্ষের উপর? অবশ্যই প্রশাসনের শীর্ষস্তর থেকে চাপ ছিল, করোনা শেষ মুহূর্তে আপলোড করো, তালে গোলে হব হয়ে যাবে। এই যে ব্ল্যাঙ্ক পেপার, খবরের কাগজের কাটিং, এআই জেনারেটেড ডুপ্লিকেট এপিক কার্ড নথি হিসেবে আপলোড করেছিল। নির্বাচন কমিশনের কিন্তু কোনো তাদের নিয়ন্ত্রণে এ রাজ্যে কেউ নেই, সবটাই সরকারি কর্মচারীদের উপর নির্ভরশীল। তারা যখন নির্বাচনের কাজ তারা করেন তখন কমিশনের অন ডেপুটেশন থাকেন। তাহলে এই ধরনের নথি যখন আপলোড হলো, পরিকল্পিতভাবে হয়েছে, উপর মহলের নির্দেশ ছাড়া সম্ভব নয়। এবং বিভিন্ন স্তরের আধিকারিকরা কমিশনের সিইও কে জানিয়েছেন তাদের উপর কি চাপ দিচ্ছে উপর মহল। তাহলে এই ধরনের অনুপ্রাণিত আধিকারিকরা দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স থাকবে না, রাজ্যে নির্বাচন হবে, এটা হয় নাকি? হতেই পারে না। কমিশন অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে, বলছি না আরো উইকেট পড়বে। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তর, যেটা শুভেন্দুবাবু বলেছেন, ওই দপ্তরগুলো বন্ধ করতে হবে। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে এরা কারচুপি করে বলে শুভেন্দুবাবু অভিযোগ করেছেন। আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি মাথা, তিনি ভীষণ রকম অনুপ্রাণিত, প্রকাশ্য সবাই গিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার জন্য তিনি নিবেদিত প্রাণ, এবং ওই অ্যাসোসিয়েশনের সদস্যদেরও ওই নিবেদিত প্রাণ হতে হবে তার মতো। এই সমস্ত আধিকারিকরা ভোটের দায়িত্বে থাকলে কখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে। 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বোমাল ধরা পড়েছেন আতিথেয়তা নিয়ে, তাদের শোকজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। 2500 কোম্পানি সেন্ট্রাল ফোর্স থাকবে প্রত্যেকটা ফেজে। বডি ক্যাম্প,
বুথের ভিতর সেন্ট্রাল ফোর্স, লাইন সেন্ট্রাল ফোর্স, এরিয়া ডমিনেন্ট সেন্ট্রাল ফোর্স, কুইক রেসপন্স টিমের বাহনে জিপিএস ট্র্যাকার, পুলিশ অবজারভারদের সংখ্যা বিপুলভাবে বাড়বে, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একটা করে জেনারেল অবজারভার। যখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, রক্তপাতহীনভাবে করা হচ্ছে, কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই কমিশন কোনো কিছু আর টলারেট করতে রাজি নয়। যে যে পদ্ধতি অবলম্বন করলে পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে সামিল হতে পারবেন, কমিশন সেটা করবে। দিদিমণি যতই রক্তচক্ষু দেখান না কেন, যতই ভাট বকুন না কেন, কমিশন সেটা করবে। একটাই কারণ, পশ্চিমবঙ্গের নির্বাচন যেন গণতন্ত্রের উৎসবে পরিণত হয়, মানুষ নির্ভয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোটের আগের দিন রাত্রে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তাদের পরিচয়পত্র কেড়ে নেওয়া, গণনার আগের দিন বাড়িতে বাড়িতে থান পাঠানো বিরোধী দলের যারা বসবেন কাউন্টিং টেবিলে, এইসব ট্র্যাডিশন পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে ব্যাটেল অফ স্টালিনগ্রাড। 1943 সালের ফেব্রুয়ারি মাসে নাজি বাহিনী পরাস্ত হয়েছিল লাল ফৌজের কাছে। অশুভ শক্তি থেকে পৃথিবী মুক্ত হয়েছিল। পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের কাছে স্টালিনগ্রাডের ব্যাটল। অশুভ শক্তি মানে ওই ভোট চোর, গুন্ডা, লুটেরা, হুমকে দেওয়া, এরা অশুভ শক্তি। আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ হচ্ছেন শুভ শক্তি। এই অশুভ শক্তির তাণ্ডব একের পর এক নির্বাচনে দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। পুরসভা পঞ্চায়েতে তো বোর্ড না, বিধানসভাতেও দেখেছে, লোকসভাতেও দেখেছে। কেন্দ্রীয় বাহিনী থাকলে পরেও মানুষের মন থেকে ভয় ভীতি দূর হয়নি বহু ক্ষেত্রে। তাই কমিশনের কাছে এটা ব্যাটল অফ স্টালিনগ্রাড। ওই অশুভ শক্তিকে প্রতিহত করে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের জয়কে সুনিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। শুভকামনা রইল তাদের জন্য।